আসসালামু আলাইকুম বন্ধুরা। ক্রিয়েটিভ আলাপে আবার ফিরে আসলাম। আসলে যুদ্ধে কিন্তু যখন কেউ জড়িত হয় তখন ২ পক্ষেরই ক্ষতি হয়। সেটা ইরান হোক, সেটা যুক্তরাষ্ট্র ইসরায়েল হোক। হয়তো ইরানের ধ্বংসলীলাটা অনেক বেশি হয়েছে যেটা হওয়ারই কথা ছিল। কিন্তু ইউএসএ, ইসরায়েলের কিছুই হয়নি ব্যাপারটা কিন্তু এমন নয়। যদিও ইউএসএ যখন কোনো প্লেন ক্র্যাশ করে বা ইসরায়েলের কোনোখানে ক্ষতি হয়, সেটা তারা বলে যে আমাদের একটা ইন্টারনাল দুর্ঘটনার জন্য বা কোনো একটা সমস্যার জন্য উম এই ক্র্যাশটা হয়েছে বা কিছু। ইরানের এখন পর্যন্ত ২২ থেকে ২৩,০০০ ভবন ধ্বংস হয়েছে। নাতানজ, ফোর্দো, তারপরে ইস্পাহানে তাদের যে পারমাণবিক স্থাপনা ছিল সেখানে ব্যাপক হামলা হয়েছে। যদিও আইএইএ বলেছে ওখান থেকে এখনো কোনো তেজস্ক্রিয় বিকিরণের কথা তারা শোনেনি। বা ব রিপোর্ট করতে পারেনি। কিন্তু ও ব্যাপক ধ্বংসলীলা হয়েছে। ইরানে ব্যাপক হয়েছে। কিন্তু ইরান দেশটা অনেক বড়। হ্যাঁ? এত বড় যে আরো যদি ৪-৫ মাসও বোমা মেরে করা হয় তাহলে এটা এই গাজার মতন হবে না। কিন্তু তবুও ধ্বংসই। এখন যদি প্রকারান্তরে অন্যদিকে আমি ইউএস এর কথা বলতে যাই। ইউএস এর কথা বলতে গেলে বলতে হবে যে ইউএস এরও কিন্তু ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে। সেটা প্রত্যেকদিন যুদ্ধ চালানোর জন্য ট্রিলিয়ন ডলার, বিলিয়ন ডলার লাগে এটা তো জানেনই। সেটা ছাড়াও তাদের কিন্তু অনেকগুলো F-35 যে যুদ্ধবিমান যেটা অজেয় দুরূহ বিমান, হ্যাঁ? যেটা কখনোই কেউ ভাঙতে পারবে না। টাইটানিকের মতন কথা। তো সেটা কিন্তু হয়েছে। তাদের ফুয়েলবাহী যেই কার্গো বিমান ছিল সেগুলো হয়েছে। হেলিকপ্টার ধ্বংস হয়েছে। তারা ইতিমধ্যে অনেক আর্মির সদস্য তাদের ইউএস আর্মির তাদের ইনজুরির কথা তারা নিজেরাই ঘোষণা করেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছে, তারা ৬-৭ জন আমেরিকান সৈন্য মারা গেছে সেটাও বলেছে। কিন্তু এর থেকে বেশিও হতে পারে। তারা তো আসলে মানে তথ্য লুকানোর ব্যাপারে খুব সিদ্ধহস্ত। আর ইন্টারন্যাশনাল মিডিয়া গুলোও কিন্তু তাদের যুক্তির পক্ষে সবসময় সাফাই গায়। অপরপক্ষে ইরানের ক্ষতি তো হবেই, এটা তো স্বাভাবিক। এটা নিয়ে আর কোনো কিছু বলার নেই। ইসরায়েলও কিন্তু যে রক্ষা পেয়ে গেছে তা না। ইসরায়েলে ব্যাপক হামলা হচ্ছে। ইসরায়েলের 3rd আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো 3 তারপরে স আ ডেভিড স্লিং যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ছিল সেগুলো আক্রান্ত হয়েছে। আমার মনে হয় যে সবকিছুর পরেও এই যুদ্ধ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যেভাবে চেয়েছিল ঠিক সেভাবে হয়নি। সেটা না হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ইরানিদের রেজিলিয়েন্স, তাদের আম আ যুদ্ধ নিয়ে যে তাদের চিন্তা, সেটা অনেক পুরনো ব্যবস্থার উপর নির্ভর করে হয়েছিল বলে আমার মনে হয় এটা খুব বেশি সফল হতে পারেনি। তবুও দেখা যাক আমেরিকা আর ইসরায়েল এত সহজে যে ওখান থেকে চলে আসবে তা না। এখানে হরমুজ প্রণালীর যে বিশাল মানে ভূমিকা আছে এই যুদ্ধের ক্ষেত্রে, যে প্যাচে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে পড়ে গেছেন, এটা সুরাহা না করে উনি যাবেন না। হয়তো স্থল আক্রমণ সংক্ষিপ্ত সময়ের জন্য করলেও খারেক আইল্যান্ডে করতে পারে তারা। সেটার প্রস্তুতি চলছে। অথবা আলোচনাটাকে নেগোশিয়েশন করার জন্য ইরানকে চাপে রাখার জন্য কিছু এক্সট্রা কিছু করার তাদের প্ল্যান থাকতে পারে। পারমাণবিক বোমা ইউজ করার ক্ষেত্রেও তাদের ভূমিকা থাকতে পারে। দেখা যাক। আমরা অ্যাকচুয়ালি কোন কিছুই এখনো সার্টেন না। যুদ্ধ যত প্রোগ্রেস করবে তত করবে। কিন্তু এই যুদ্ধ একটা জিনিস আমাদেরকে নিশ্চিতভাবেই করতে পারে। সেটা হলো যে যুদ্ধ যতদিন চলবে, যুদ্ধ এই তেলের উপর নির্ভরশীল দেশগুলো তত পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে। যুদ্ধটা আসলে দীর্ঘস্থায়ী হলে সারা বিশ্বের যে ইকোনমি শ্রিঙ্ক করবে, সেটা আইএমএফ এর একটা রিপোর্টে দেখা গেছে যে 2% এর মতন কমে যেতে পারে। যেটা খুবই আনবিলিভেবল। প্রত্যেকটা দেশের যে বার্ষিক প্রবৃদ্ধি সেটা বাধাগ্রস্ত হবে। ইতিমধ্যেই সেটা হওয়া শুরু করেছে। যুদ্ধ যদি এখনো থেমে যায়, তাহলে বিশ্বের দেশগুলোর উপরে যে আ যেই চাপটা পড়েছে অর্থনৈতিক, সেটা সামাল দিতে আমরা কতটুকু পারবো সেটা আসলে সময়ই বলে দেবে। ধন্যবাদ সবাইকে। আমার সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ আবারও আমরা আসবো। আরো নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।